মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা বলি মহাকর্ষ। যেমন আমি যদি এখানে দুইটা বস্তু নেই, পি আর কিউ, এই বস্তু দুইটার মধ্যে যে আকর্ষণ বল তাকে আমি বলতে পারি মহাকর্ষ বল। এবং এই বস্তু দুইটার মধ্যে একটি যদি হয় পৃথিবী আর অন্য যে কোনো একটা বস্তু, তাহলে এই বলটাকে আমরা বলতে পারি যে অভিকর্ষ বল। অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা বলতে পারি অভিকর্ষ। অর্থাৎ পৃথিবী সহ অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে আমরা বলতে পারি হচ্ছে অভিকর্ষ, এবং অন্য যে কোনো দুটি বস্তু, পৃথিবী ব্যতীত যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা বলতে পারি কি মহাকর্ষ। তাহলে যদি দুইটা পাথরের কথা চিন্তা করি, এখানে দুইটা পাথর আছে র্যান্ডম, এই দুইটা পাথরের মধ্যে যে বল তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি মহাকর্ষ বল। যেমন এই বোর্ড আর এই পেনের মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা বলতে পারি মহাকর্ষ, কিন্তু এই পেনের সাথে পৃথিবীর বা গ্রাউন্ডের যে আকর্ষণ তাকে আমরা বলতে পারি কি অভিকর্ষ। অভিকর্ষ মহাকর্ষের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোর মধ্যে নিউটনের অভিকর্ষ এবং মহাকর্ষ সূত্র আর গ্যালিলিওর মুক্তভাবে পরন্ত বস্তু সূত্র। গ্যালিলিওর মুক্তভাবে পরন্ত বস্তু, মুক্তভাবে পরন্ত বস্তু বলতে আসলে কি বোঝায়? কোনো একটা বস্তু যদি শুধুমাত্র অভিকর্ষ ত্বরণের জন্য নিচের দিকে পড়তে থাকে, তাহলে আমরা তাকে বলতে পারি মুক্তভাবে পরন্ত বস্তু। অর্থাৎ বাকি যে কোনো বলকে অগ্রাহ্য করে কোনো একটা বস্তু যদি শুধুমাত্র অভিকর্ষ ত্বরণের জন্য নিচের দিকে পড়তে থাকে, তাকে আমরা বলতে পারি মুক্তভাবে পরন্ত বস্তু। প্যারাশুটের ক্ষেত্রে আমি যদি এখানে একটা প্যারাশুটে করে কোনো একটা বস্তু পড়তে থাকে, তাহলে বাতাস প্রচন্ড বেগে এই প্যারাশুটের মোটা কাপড়ের ভিতরে ঢুকতে থাকে। এর ফলে কি হয়? এখানে একটা প্রচন্ড রকমের ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণের কারণে এই বস্তুর যে নিচের দিকে পড়ার প্রবণতা ওইটা আস্তে আস্তে ধীর হয়ে যায় এবং সেটা অনেক আঁকা বাঁকা ভাবে গ্রাউন্ডের দিকে পড়তে থাকে। এটা কখনোই মুক্তভাবে পরন্ত বস্তু না। আবার আমি যদি এখানে একটা পজিটিভ আয়নের একটা বস্তু রাখি এবং নিচে একটা প্লেট রাখি, এটাকেও যদি আমি পজিটিভ আয়নিত করি, তাহলে এই জিনিসটা একে একটা বিকর্ষণ বল দেবে। এই বিকর্ষণ বলের কারণে এই জিনিসটা ভেসে থাকবে, এটাও মুক্তভাবে পরন্ত বস্তু না। সুতরাং মুক্তভাবে পরন্ত বস্তু হচ্ছে ওই সকল বস্তু যারা শুধুমাত্র অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে, অন্য সকল বলকে অগ্রাহ্য করে। আচ্ছা, মুক্তভাবে পরন্ত বস্তুর জন্য গ্যালিলিও কিছু সূত্র দিছে। এর মধ্যে প্রথম সূত্র যেটা এখানে যদি একটা বস্তু থাকে m1 ভরের, এখানে যদি একটা বস্তু থাকে m2 ভরের, এবং এখানে একটা বস্তু যদি থাকে m3 ভরের, এবং আমি বলে দিচ্ছি m1 is not equal to m2 is not equal to m3, অর্থাৎ তিনটা ভিন্ন ভিন্ন ভরের বস্তু, কোনটা হতে পারে ভারী, কোনটা হতে পারে পাতলা, কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন ভরের বস্তু যদি মুক্তভাবে মাটির দিকে পড়তে থাকে বা গ্রাউন্ডের দিকে পড়তে থাকে, তাহলে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ আমি যদি কোনো একটা কাগজ আর এই কলমটাকে মুক্তভাবে ফেলে দেই, মুক্তভাবে ফেলে দেওয়া বলতে এর উপর আমি কোনো বল প্রয়োগ করব না বা একে আদিতে কোনো ভেলোসিটি দেবো না, জাস্ট ছেড়ে দিব, এটাকে মুক্তভাবে পরন্ত বস্তু বলছি। তো মুক্তভাবে পরন্ত বস্তুর ভরের সাথে তার মুক্তভাবে পড়ার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এইখানে যদি আমি টি সময় নেই, অর্থাৎ যদি টি সময় অতিবাহিত হয়, তাহলে m1 ও h দূরত্ব অতিক্রম করবে, m2 ও h দূরত্ব অতিক্রম করবে, m3 ও h দূরত্ব অতিক্রম করবে। আবার যদি আমি t2 সময় নেই, তাহলে m1 h1 দূরত্ব অতিক্রম, t2 সময় নেই, তাহলে m1 h2 দূরত্ব অতিক্রম করবে, m2 h2 দূরত্ব অতিক্রম করবে, m3
H2 H2 দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ প্রত্যেকে সমান সমান দূরত্ব অতিক্রম করবে। গ্যালিলিওর মুক্তভাবে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। গ্যালিলিওর মুক্তভাবে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র হচ্ছে বেগের সাথে, অর্থাৎ সমান সময়ে তারা সমান রকমের বেগ লাভ করবে। অর্থাৎ দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভি সমানুপাতিক টি। অর্থাৎ এখানে যে আগের মতো m1 বস্তু m2 বস্তু যদি থাকে, তাহলে টি সময়ে যদি তার বেগ হয় v, এখানে টি সময় অতিবাহিত হচ্ছে, তাহলে 2t সময়ে তার বেগ হবে হচ্ছে 2v। একইভাবে m2 বস্তুর জন্য যদি t1 সময় হয়, তাহলে এখানে যদি বেগ অতিবাহিত হয় v1, তাহলে t2 সময় পর 2t সময় পর এখানে 2v1 দূরত্ব অতিক্রম বেগ লাভ করবে। অর্থাৎ এখানে t সময় অতিবাহিত হলে যদি v বেগ প্রাপ্ত হয়, তাহলে 2t সময় অতিবাহিত হওয়ার পরে যেহেতু এখানে সময়টা দ্বিগুণ হয়েছে, তাই বেগটাও কি হবে? দ্বিগুণ হবে, কেননা v সমানুপাতিক t। অর্থাৎ তারা সমান সময় অতিক্রান্ত হওয়ার পরে সমানুপাতিক হারে বেগটা সময়ের সাথে সাথে বাড়বে। অর্থাৎ আমার যদি সময় হয় 2 গুণ, তাহলে বেগ হবে 2 গুণ। আমার সময় যদি হয় 3 গুণ, তাহলে আমার বেগও আদিতে যাচ্ছিল তার হবে 3 গুণ। অর্থাৎ সমান সময়ে তাদের বেগটা সময়ের সাথে সাথে সমানুপাতিক হবে। অর্থাৎ আমার বেগ আর সময়ের যে অনুপাত হবে, এটা একটা ধ্রুব সংখ্যা হবে, একটা ধ্রুব সংখ্যা হবে। ওকে, গ্যালিলিওর মুক্তভাবে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। গ্যালিলিওর মুক্তভাবে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটা হচ্ছে H সমানুপাতিক টি স্কয়ার। অর্থাৎ এর আগের সূত্রটা ছিল সময়ের সাথে বেগের সম্পর্ক, এবারের সূত্রটা হচ্ছে সময়ের সাথে তাদের অতিক্রান্ত যে উচ্চতা বা দূরত্ব তার সম্পর্ক। এখানে সময়ের সাথে উচ্চতা সম্পর্ক হবে তার বর্গের সমানুপাতিক। অর্থাৎ কোন একটা বস্তু যদি m ভরের একটা বস্তু হয়, সেই বস্তুটা যদি t সেকেন্ড সময়ে h দূরত্ব অতিক্রম করে, তাহলে 2t, অর্থাৎ আমি এখান থেকে সময়টাকে দ্বিগুণ করছি। সময়কে যদি আমি দ্বিগুণ করি এবং সময়ের বর্গের সাথে যদি আমার হাইটটা সমানুপাতিক হয়, তাহলে 2t এর স্কয়ার হবে কি 4। তার মানে এখানে আমার 4t, তার মানে আমার 2t সময় অতিবাহিত হলে এখানে h 4h হবে, 4h হবে। অর্থাৎ আমার h বাই টি স্কয়ার এটা হবে কি কনস্ট্যান্ট। তাহলে আমার 2t যদি হয়, তাহলে এখানে আমার 4h হবে। 3t যদি হয়, তাহলে আমার 3 স্কয়ার হবে, অর্থাৎ এখানে আমার 9 হবে। আর যদি আমার 4 হয়, তাহলে আমার হবে কত? 16। অর্থাৎ স্কয়ার হারে উচ্চতার সাথে সমানুপাতিক হবে। গ্যালিলিও সূত্রের সাথে মহাকর্ষ অভিকর্ষের আরেকটা সূত্র পরবর্তীতে চলে আসে, সেটা হচ্ছে কেপলারের সূত্র। কেপলারের প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথের সূত্র। অর্থাৎ আমরা প্রথম দিকে সোলার সিস্টেমকে একদম গোল হিসাবে কল্পনা করতাম, যে সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী যে কক্ষপথ আছে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে কক্ষপথে ঘুরে, কক্ষপথটা পুরোপুরি সার্কুলার। কিন্তু কেপলারের সূত্রতে আমরা জানতে পারি যে ওইটা হচ্ছে সেমি সার্কুলার বা অর্ধবৃত্তস্থ। অর্থাৎ এরকম একটা কক্ষপথে সূর্য পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এবং আমরা আগে যেটা জানতাম সেটা হচ্ছে এরকম সার্কুলার একটা পাথ থাকবে কক্ষপথ, এবং এই সেন্টারে থাকবে সান, আর এই সানকে কেন্দ্র করে আমাদের আর্থ ঘুরতে থাকবে। আর কেপলারের প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথের সূত্র। অর্থাৎ আমাদের পাথটা বা কক্ষপথটা আর সার্কুলার না, এটা সেমি সার্কুলার বা অর্ধবৃত্তস্থ। এবং সেমি সার্কুলার যে দুইটা ফোকাস থাকে, সেই দুইটা ফোকাসে যে কোনো একটা ফোকাসে আমাদের সান থাকবে। অর্থাৎ যদি এইখানে সান থাকে, তাহলে এখানে কিছুই থাকবে না, আর যদি এইখানে সান থাকে, তাহলে এখানে কিছুই থাকবে না। তো আমরা ধরে নিচ্ছি এইখানে সান আছে, তাহলে যে কোনো একটা ফোকাসে সান থাকবে।
তাহলে এখানে কিছুই নেই, আমি একটা ডট দিয়ে বুঝাইলাম। আচ্ছা, এখন এই পুরা সার্কেলটাতে, এই সেমি সার্কেলটাতে আর্থ এই অর্ধবৃত্তস্থ একটা কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এটাই হচ্ছে কেপলারের প্রথম সূত্র, অর্থাৎ প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথের সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে যে যদি একই সময় অতিবাহিত হয় তাহলে পৃথিবীর সাথে সূর্যের যে মধ্যবর্তী ক্ষেত্রফল তারা সমান হবে। অর্থাৎ যদি এইখানে আমার আর্থ থাকে আর যে কোনো একটা ফোকাসে যদি আমার সান থাকে, তাহলে যদি T1 সময় অতিবাহিত হয় যে কোনো জায়গায়, ধরলাম আমি প্রথমে আর্থ এখানে ছিল, এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, অর্থাৎ T1 সময়ে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো এইখানে এই যে এই দূরত্ব থেকে আমার এই দূরত্ব থেকে এই দূরত্ব অতিক্রম করছে, তাহলে এইখান থেকে আমার সূর্যের সাথে যে ক্ষেত্রফলটা, অর্থাৎ সূর্য থেকে যদি আমি এই দুইটা সরল রেখা টানি, তাহলে এইখানে আমার যে ক্ষেত্রফলটা অতিবাহিত হয়েছে এই একই সময়, অর্থাৎ এখানে যদি T সময় অতিবাহিত হয়, এই একই সময় অন্য যে কোনো জায়গায় যদি হয়, আমি যদি ধরি এইখানে ওই একই সময় অতিবাহিত হয়েছে, তাহলে এইখানে যে অতিক্রান্ত দূরত্বটা হবে, অর্থাৎ ওই T সময়েই, তাহলে এইখানে যে অতিক্রান্ত ক্ষেত্রফল এটা যদি হয় A, তাহলে এই ক্ষেত্রফলটাও হবে কত? A। অর্থাৎ সমান সময়ে সমান ক্ষেত্রফল অর্জন করে। কিন্তু এটা কিভাবে হয়? এখানে আমার T1 সময়ে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এতটুকু দূরত্ব গেছে, কিন্তু এখানে সান বা সূর্য অনেক দূরে আছে, তাই এখানে ক্ষেত্রফলটা একটু লম্বা। কিন্তু যেহেতু এখানে সূর্যটা কাছে আছে, তাই এখানের যে ক্ষেত্রফল ওটা একটু মোটা। অর্থাৎ সূর্য যখন, আমরা এখান থেকে বলতে পারি যে T1 সময়ে যদি আমার অতিক্রান্ত দূরত্ব এখানে বেশি হয় আর এখানে যদি আমার অতিক্রান্ত দূরত্বটা কম হয়, তাহলে আমি বলতে পারি যে পৃথিবীর বেগ সবসময় পুরো কক্ষপথ জুড়ে একই রকম থাকে না। অর্থাৎ এইখানে আমার যদি কম দূরত্ব অতিক্রম করে তাহলে এখানে আমার বেগটা কম, আর এইখানে আমার যদি বেশি দূরত্ব অতিক্রম করে তাহলে এখানে আমার বেগটা বেশি। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে পৃথিবী যখন সূর্যের কাছাকাছি দূরত্বে থাকে, এখানে যদি পৃথিবী থাকে তাহলে সূর্য আর পৃথিবীর দূরত্বটা অনেক কম, কিন্তু এইখানে যদি পৃথিবী থাকে তাহলে এইখানে পৃথিবী আর সূর্যের দূরত্ব কম, অনেক বেশি। তাহলে আমি বলতে পারি যে এই যে পৃথিবীর সাথে সূর্যের যে দূরত্ব, এই দূরত্বটা যদি বাড়ে তাহলে আমার ভেলোসিটিটা কমে, আর যদি এখানে আমার দূরত্বটা কমে তাহলে আমার ভেলোসিটিটা বাড়ে। অর্থাৎ এখানে আমার পুরা কক্ষপথ জুড়ে পৃথিবীর গতি একই রকম থাকে না। এই জন্য যখন T1 সময়ে আগে অনেক বেশি, অনেক কম দূরত্ব অতিক্রম করছে, সেই একই T1 সময়ে সূর্যের কাছাকাছি জায়গায় যে এটা অনেক বেশি দূরত্ব অতিক্রম করে, তাই আলটিমেটলি ক্ষেত্রফল দুইটা সমান হয়। কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্র অনুযায়ী পুরা কক্ষপথ অতিক্রম করে আসতে যে সময়টা লাগে, অর্থাৎ এক পর্যায়কাল, মানে পুরা কক্ষপথটা একবার কমপ্লিট করতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলতেছি এক পর্যায়কাল, বা টি কে আমরা বলতেছি কি? পর্যায়কাল। টি। আর যদি আমি এখানের যে আমরা আগে কি বলছিলাম যে এই ফোকাসে থাকবে সান, কিন্তু আমি যদি এখান থেকে আমার রেডিয়াস চিন্তা করি তাহলে এখান থেকে এই রেডিয়াসটা হবে এটা R1, আবার এখান থেকে রেডিয়াস হবে এটা R2, এখান থেকে রেডিয়াস হবে R3, এখান থেকে রেডিয়াস হবে R4, এখান থেকে রেডিয়াস হবে, অর্থাৎ রেডিয়াসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। তো আমরা যদি একটা সাধারণ রেডিয়াস বা একটা এভারেজ রেডিয়াস নিই, এভারেজ রেডিয়াস R নিই, তাহলে টি এর সাথে আর এর সম্পর্ক হবে T² সমানুপাতিক R কিউব। এটা হচ্ছে আমাদের কেপলারের তৃতীয় সূত্র।
অর্থাৎ পর্যায়কালের সাথে আমার একটা অ্যাভারেজ যে রেডিয়াস, মানে প্রত্যেক অনেকগুলো রেডিয়াস এখানে আছে, তার গড়টা যদি আমরা নেই আর এটাকে যদি আমরা আর চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের আর কিউবের সাথে সমানুপাতিক হবে টি স্কয়ার। আমরা পৃথিবীর আর সূর্যের জন্য যদি চিন্তা করি, যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসতে সময় নেয় হচ্ছে 365 ডেজ, তার মানে এটা হচ্ছে আমাদের টি বা পর্যায়কাল। আর আমরা নিতে পারি হচ্ছে, আমরা জানি যে পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসে আর তাদের মধ্যবর্তী দূরত্ব থাকে, ওইটাকে বলা হয় হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। তো আমরা যদি এটার একটা, অর্থাৎ আমরা বলতে পারি যে টি স্কয়ার ডিভাইডেড বাই আর কিউব, এটা হবে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট হবে। তো এইটাকে যদি আমরা ডিভাইড করি, যে 365 ডেজ ডিভাইডেড বাই হচ্ছে 1 অ্যাংস্ট্রম, তাহলে এখানে আমাদের একটা কনস্ট্যান্ট আসবে। এটা পৃথিবীর জন্য। আর আমরা যদি মঙ্গলের জন্য চিন্তা করি, তো মঙ্গলের পর্যায়কাল কত সেটা আমরা দেখব। আর মঙ্গলের সাথে সূর্যের যে সম্পর্ক, মানে রেডিয়াস, সেটা মেবি হচ্ছে 1.53 বা কিছু একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো তখন আমরা যখন মঙ্গলের জন্য আমরা এই কনস্ট্যান্টটা বের করব, আমরা দেখব খুবই কাছাকাছি ভ্যালু আসে। অর্থাৎ সকল গ্রহের জন্যই তার যে পর্যায়কাল এবং সূর্যের সাথে তার যে রেডিয়াস বা গড় রেডিয়াস, তার কিউবের সাথে এবং পর্যায়কালের স্কয়ার, এই দুইটার অনুপাত হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। এখন আমরা যদি নিউটনের মহাকর্ষ বা অভিকর্ষ সূত্রটা দেখতে চাই, তাহলে সেটা হবে মানে মেইন যে মহাকর্ষ অভিকর্ষ সূত্র নিউটনের জন্য। অর্থাৎ এখানে যদি একটা বস্তু থাকে এ এবং আরেকটা বস্তু থাকে বি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় আর, এটা হচ্ছে বস্তু কণা, অর্থাৎ এটাকে আমরা অনেক বড় একটা সার্কিট হিসেবে কল্পনা করতেছি, বাট এটা আসলে একটা বস্তু কণা। অর্থাৎ নিউটনের সূত্রটা হচ্ছে একটা বস্তু কণা, বিস্তৃত বস্তু না, বস্তু কণা। তো বস্তু কণার মধ্যবর্তী দূরত্ব যদি হয় আর এবং এদের ভর যদি হয় m1 আর m2, তাহলে আমরা বলতে পারি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল টু m1 m2। প্রথম লাইন, যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণার মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক, এটা। আর আরেকটা কথা কি বলছে, যে তাদের মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব কত আর, তাহলে এই F হবে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আরেকটা লাইন বলছে যে এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এই আমার যদি দুইটা বস্তু কণা থাকে এটা আর এটা, তাহলে এভাবে তাদের মধ্যবর্তী বল কাজ করবে না, অর্থাৎ তাদের সংযোজক সরলরেখা বরাবর এটা ক্রিয়া করবে, সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তো এই দুইটা ফর্মুলাকে যদি আমি কম্বাইন করে লিখতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে F ইজ ইকুয়াল টু m1 m2 বাই আর স্কয়ার, আর এখানে একটা কনস্ট্যান্ট আমরা আনতে পারি g। এই g কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই g এর একক যদি আমি বের করতে চাই, তাহলে আমি এই ফর্মুলা থেকে এটা বের করতে পারবো। যেমন আমি যদি এখানে বের করতে চাই যে F ইজ ইকুয়াল টু g m1 m2 বাই আর স্কয়ার, তো আমি যদি এখানে জাস্ট একটু মানে আর কে এই পাশে গুণ করে দেই, f আর স্কয়ার আর m1 m2 দিয়ে ডিভাইড করে দেই বোথ সাইডে, তাহলে m1 m2 এটা হচ্ছে আমার g। তাহলে এই যে f এর ইউনিট কি, f এর ইউনিট হচ্ছে আমার নিউটন, আর আর কি, আর তো হচ্ছে রেডিয়াস, তাহলে মিটার, তাহলে আমার মিটার স্কয়ার। আচ্ছা, আর m1 হচ্ছে কেজি, m2 কেজি, তার মানে কেজি স্কয়ার। তাহলে আমার g এর ইউনিটটা কি হচ্ছে, g এর ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে আমার সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের একক। আচ্ছা, তাহলে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রটা কি, যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যদি যে পৃথিবীর যে কোনো দুইটা বস্তু কণার মধ্যে আকর্ষণ বল বিদ্যমান, সেই আকর্ষণ বলের মান কত, সেই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল তাদের মধ্যবর্তী সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। কিন্তু নিউটনের সূত্রটা ছিল একটা বস্তু কণার জন্য, অর্থাৎ আমাকে হইতে হবে কি, একটা বস্তু কণা। এখন আমার কাছে যদি দুইটা বিস্তৃত বস্তু থাকে, অর্থাৎ এরকম একটা বস্তু আমার কাছে আছে,
আর এরকম একটা বস্তু আমার কাছে আছে। আমি ধরে নিলাম তাদের ভরটা সুষম, অর্থাৎ এর ভর কেন্দ্র এখানে এবং এটার ভর কেন্দ্র এখানে। কিন্তু আমি এখন যখন আমি ধরে নিলাম যে এর ভর হচ্ছে m1, এর লেন্থ হচ্ছে l1, এটারও আমি ধরে নিলাম m2, এর ধরে নিলাম আমি লেন্থ m2, এবং আমি ধরে নিলাম তাদের ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের দূরত্ব হচ্ছে r। এখন আমি কি এখানে বলতে পারবো যে এদের তাহলে এটা হবে হচ্ছে m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার আর g? এটা আমি বলতে পারবো না, কেননা আমার এখানে ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের দূরত্ব আমি নিছি, কিন্তু আমার এইখানে যে বিন্দুটা আছে এই বিন্দুর সব থেকে কাছের বিন্দু হচ্ছে এটা, অর্থাৎ এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্বটা অনেক কম। এই দূরত্ব অনেক কম হওয়ার কারণে এদের আকর্ষণ বল সব থেকে বেশি। আবার এখানে সর্বোচ্চ বিন্দু যেটা আছে, এই যে সর্বোচ্চ বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে আকর্ষণ বল সব থেকে কম। অর্থাৎ এখানে আমি কখনোই এই ভর কেন্দ্র দিয়ে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এটা একটা বিস্তৃত বস্তু। যদিও এটা সুষম বিস্তৃত বস্তু, তবু এই ফর্মুলাটা আমার এখানের জন্য হবে না। তাহলে এখানে আমি কিভাবে করতে পারি? এখানে আমরা অনেকভাবে করতে পারি। এখানে যদি আমি একটা এই বিন্দুটাকে ছোট ছোট পুরা থেকে আমি ছোট ছোট ভরে বিভক্ত করে দিই, এবং এখানেও আমি ছোট ছোট ভরে বিভক্ত করে দিই, এবং এই পাশের বিন্দুর জন্য আমি এটার দূরত্ব বের করতে পারি। যদি আমার এই মধ্যবর্তী দূরত্বটা জানা থাকে আর কি, দূরত্বটা বের করে আমি এইটুকুর জন্য শুধু এই বিন্দুর সাথে এই যে এই পাশের যে বিন্দু তার একটা f1 বের করতে পারি, এবং এই বিন্দুটাকে আমি কনস্ট্যান্ট রেখে এটার জন্য এটার জন্য এটার জন্য এরকম এটার প্রত্যেকের জন্য f1 f2 f3 এটাকে বের করতে পারি। আবার একইভাবে আমি যদি এই বিন্দুগুলোর কথা চিন্তা করি, এই বিন্দুর সাথে আবার এই সবগুলার আমি বের করতে পারবো, তারপর এই বিন্দুর জন্য আমি এখানে সবগুলার বের করতে পারবো। এইভাবে আমি যদি প্রত্যেকটা এফ কে সামেশন করি, তবে আমি এটা অ্যাকুরেট মহাকর্ষীয় বল যেটা বা এফ সেটা আমি বের করতে পারবো। এটা খুবই একটা কমপ্লেক্স প্রসেস, কিন্তু এই সেম জিনিসটা যদি আমাদের একটা গোলকের জন্য হয়, অর্থাৎ এটা যদি আমার একটা গোলক হয়, এটা কোনো বিন্দু না, মানে বিন্দু বস্তু না, তবুও যদি এটা ভর কেন্দ্র এখানে হয় এবং এটা ভর কেন্দ্র যদি এখানে হয়, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ভর কেন্দ্রের সাথে এখানে প্রত্যেকটা জিনিসের রেডিয়াস আর, অর্থাৎ তারা সম দূরত্বে আছে ভর কেন্দ্র থেকে। কিন্তু এই বস্তুটার জন্য আমার ভর কেন্দ্র ধরে এইটা, তাহলে এ যে দূরত্বে আছে এ কিন্তু সেই দূরত্বে নাই, অর্থাৎ তাদের এই যে আর এটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। কিন্তু এইখানে ভর কেন্দ্রের জন্য এখানে প্রত্যেকটা বিন্দু কি আছে? এই প্রত্যেকটা বিন্দু হচ্ছে সম দূরত্বে আছে, অর্থাৎ সম দূরত্বে থাকার কারণে এই বস্তুটা সুষম ভাবে বিস্তৃত হয়ে আছে। এই বস্তুটার জন্য আমরা ভর কেন্দ্র দূরত্ব নিয়ে যদি এটার ভর হয় m1 এবং এটার ভর হয় m2, তাহলে এখানের জন্য আমরা f = g m1 m2 বাই r স্কয়ার এই ফর্মুলা দিয়ে f টা বের করতে পারবো। অর্থাৎ যদি আমার এটা একটা গোলক হয়, সুষম গোলক হয়, এবং তার ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের দূরত্ব আমি জানি, তাহলে আমি এখানে মহাকর্ষীয় বল f বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে মানে মহাকর্ষক বল দেখলাম যে কোনো দুইটা বস্তু কণার মধ্যে, অর্থাৎ এই বোর্ড বা কলম হতে পারে বা যে কোনো দুইটা বস্তুর মধ্যে। এখন এই যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি হয় পৃথিবী, তাহলে এই মহাকর্ষ বলটা কি হয়ে যাবে? মহাকর্ষ বলটা হয়ে যাবে অভিকর্ষ বল। যেমন আমার এইখানে একটা বস্তু যদি হয় পৃথিবী, আর অন্য যে কোনো একটা বস্তু, তো পৃথিবীর ভরকে আমি লিখলাম ক্যাপিটাল এম, আর অন্য যে কোনো একটা বস্তু আমি ধরলাম যে এখানে হচ্ছে একটা স্মল এম এর একটা বস্তু। তাহলে ফর্মুলা একই থাকবে যে বস্তু দুইটির ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এম এম এটা সমানুপাতিক এফ। আবার কি তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই দূরত্বটা কত? পৃথিবীর সাথে বস্তুর যে দূরত্ব আর, তাহলে হচ্ছে এফ সমানুপাতিক 1/r স্কয়ার। এবং তারা মধ্যবর্তী সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এখানে আমার ফর্মুলাটা হবে হচ্ছে জি এম এম আর স্কয়ার। অর্থাৎ পৃথিবীর জন্য আমার অভিকর্ষ বল হবে ক্যাপিটাল এম অর্থাৎ পৃথিবীর ভর, স্মল এম অর্থাৎ বস্তুর ভর, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে আর তার বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে নিউটনের অভিকর্ষ সূত্র। এখন আমরা কি জানি যে কোনো একটা বস্তু যদি পৃথিবীর উপরে থাকে, অর্থাৎ আমরা কোথায় আছি? আমরা আছি পৃথিবীর পৃষ্ঠে, অর্থাৎ এইখানে আমরা আছি
পৃথিবীর পৃষ্ঠে আমরা আছি। পৃথিবী থেকে খুবই নগণ্য উচ্চতায় যদি আমরা থাকি 10 মিটার উপরে, 20 মিটার উপরে, তখন পৃথিবীর আর যেটা হচ্ছে 56134 কিলোমিটার কিছু একটা, এটা যেহেতু অনেক বড় একটা লেন্থ, তার সাথে আমরা যদি পৃথিবী থেকে একটু উচ্চতায় থাকি, অর্থাৎ 10 মিটার 5 মিটার, তাহলে সেই উচ্চতাটা খুবই নগণ্য হয়। তাই এখানে আমাদের সাথে পৃথিবীর যে দূরত্ব সেটাকে আমরা আর হিসাবে কনসিডার করতে পারি। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে আমরা যে দাঁড়িয়ে আছি বা পৃথিবীর পৃষ্ঠে আমরা যে সবকিছু করতেছি, এই পৃথিবীর পৃষ্ঠ আমাদেরকে কি বলে আকর্ষণ করে? আমরা কি জানি যে আমরা পৃথিবীকে দাঁড়ায় থাকার জন্য আমরা পৃথিবীর উপরে mg ফোর্স অ্যাপ্লাই করি। mg ফোর্স অ্যাপ্লাই করে আমরা পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় থাকি এবং পৃথিবীও আমাদের প্রতিক্রিয়া বল হিসেবে mg অ্যাপ্লাই করে। অর্থাৎ আমিও পৃথিবীর পৃষ্ঠের উপরে mg বল দেই, পৃথিবী আমার উপরে একটা mg বল দেয়। পৃথিবী আমার উপরে যে mg বলটা দেয় সেই mg বলটাই আমি ওজন হিসেবে অনুভব করি। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি যে mg বলটা পৃথিবী আমাকে দিচ্ছে সেটাকে আমি ওজন হিসেবে অনুভব করি। অর্থাৎ এই যে আমার mg, এটা আমার কি পৃথিবী থেকে পাওয়া ওজন। অর্থাৎ আমি এটা অনুভব করি যে পৃথিবীর পৃষ্ঠের উপর আমি mg বল দেওয়ার কারণে তার প্রতিক্রিয়া স্বরূপ সে যে বলটা আমাকে দেয় সেটা আমি ওজন হিসেবে অনুভব করি। এখন যেহেতু আমি পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে এই যে mg বল। আবার আমি কি বলতেছি যে পৃথিবী আর আমার মধ্যে যে আকর্ষণ বল, ওইটা নিউটনের সূত্র অনুযায়ী আমি পাইছি F is equal to m/r², এটা। তাহলে এখন এই দুটাকে যদি আমি কম্বাইন করি, যে আমি পৃথিবী আমাকে আকর্ষণ করতেছে mg বলে, আর আচ্ছা mg বলে আকর্ষণ করতেছে, এখানে আমার ভর হচ্ছে m, ওকে। আর আমরা নিউটনের সূত্র থেকে জানি যে পৃথিবী আর আমার মধ্যে যে আকর্ষণ বল, আমার ভর যদি হয় m আর পৃথিবীর ভর যদি হয় ক্যাপিটাল M, তাহলে আমার আর পৃথিবীর যে আকর্ষণ বল সেটা হবে হচ্ছে Gm/r², এটা। তাহলে আমি বলতে পারি যে পৃথিবী আমাকে যে বলে আকর্ষণ করছে আর আমার আর পৃথিবীর যে আকর্ষণ বল তারা সমান। তাহলে আমি এই দুটাকে যদি সমান লিখতে চাই যে mg is equal to Gm/r² লিখতে পারি, তাহলে আমি এই উভয় পক্ষ থেকে m কে ডিভাইড যদি করে দেই, তাহলে আমার এখানে থাকে g is equal to r²। অর্থাৎ এখানে আমার অভিকর্ষ ত্বরণ বা g, এটার ভ্যালু আসতেছে Gm/r²। এখন g কি? g হচ্ছে আমাদের সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। পৃথিবীর ভর কি? পৃথিবীর ভর তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ পৃথিবীর ওজন। আর কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর ভর এবং আমরা পৃথিবীর থেকে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করছি, অর্থাৎ এই আরটা আমাদের জন্য ফিক্স, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জি এর ভ্যালুটা কি হবে? ফিক্স থাকবে। অর্থাৎ আমি যদি এখানে জি এর যে ভ্যালুটা আছে, কনস্ট্যান্ট ভ্যালুটা, সেটা বসাই যে 5.1 × 10⁻⁻11 অর সামথিং, আর পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর রেডিয়াস করি, তাহলে এখানে আমার 9.8 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। অর্থাৎ 9. এটা একদম অ্যাকুরেট না, তবে এই ফর্মুলার জন্য, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করতেছি আর রেডিয়াসে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভ্যালুটা ফিক্স থাকে। তবে এই ভ্যালুটা কখন চেঞ্জ হয়? আমরা কি জানি যে পৃথিবী তো সম্পূর্ণরূপে গোল না, অর্থাৎ এটা যদি একটা সার্কেল হইতো তাহলে আমি বলতে পারতাম যে রেডিয়াস সবসময়ের জন্য কি আর, তখন আমি বলতে পারতাম যে আরটা আমার ফিক্সড, তাহলে এম ও তো ফিক্সড, এম তো চেঞ্জ হবে না, তাহলে আমার জিও ফিক্সড। কিন্তু আমরা কি জানি যে পৃথিবী হচ্ছে একটা সেমি সার্কুলার, অর্থাৎ এটা একটা ডিম্বাকার, এরকম একটা শেপ, ওভাল শেপ। তাহলে এইখানে যদি আমি চিন্তা করি যে এইখানে আমার রেডিয়াসটা কি হবে? রেডিয়াসটা হবে অনেক কম, আর এইখানে আমার রেডিয়াসটা হবে বেশি। তাই আমি যখন পৃথিবীর এই প্রান্তে থাকতেছি তখন আমার আরটা কি হবে? অনেক বেশি হবে। এখানে আরটা কি হবে? একটু বড় হবে। আর যদি বড় হয় তাহলে Gm/r², অর্থাৎ নিচের ভ্যালু যখন বড় হয়ে যাবে তখন অভিকর্ষ ত্বরণটা এখানে কমে যাবে, আর এখানে আরটা আমার কি হবে? কম, তাই এখানে আমার জিটা কি হবে? একটু বেড়ে যাবে। অর্থাৎ আমার পৃথিবীর মেরুতে বা বিষুবীয় অঞ্চলে, মেরু অঞ্চলে আমার অভিকর্ষ ত্বরণ একই হবে না। কেন একই হচ্ছে না? তার কারণ আমার এই যে ব্যাসার্ধের ডিফারেন্সের কারণে। পৃথিবী যদি সুষম গোলক হইতো তাহলে আমাদের জিটা ফিক্স থাকতো।
কিন্তু যেহেতু পৃথিবী একটা ডিম্বাকার আকৃতি, তাই আমাদের আর এর পরিবর্তনের সাথে সাথে জি এরও পরিবর্তন হচ্ছে। এখন আমরা যদি জি এর ওই ফর্মুলাটা লিখি যে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এখন আমরা তো সবাই পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় আছি, এখানে দাঁড়ায় আছি। এখন পৃথিবীর পৃষ্ঠে থেকে আমি যদি 5 মিটার 10 মিটার 15 মিটার এরকম খুবই নেগলিজিবল একটা দূরত্ব বা হাইটে উঠে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের আরটা আরই থাকবে, অর্থাৎ আর এর ভ্যালুটা চেঞ্জ হবে না। কিন্তু আমি যদি পৃথিবী থেকে পাহাড়ের উপরে উঠে যাই বা পৃথিবী থেকে যদি আমি অনেক বেশি উচ্চতার একটা বিল্ডিং এর উপরে উঠে যাই, যেখানে এইচটা আমাদের টেন্ডস টু 0 না, অর্থাৎ এইটার একটা সিগনিফিকেন্ট ভ্যালু আছে, সেটা হতে পারে 1 কিলোমিটার 10 কিলোমিটার 15 কিলোমিটার, এরকম একটা সিগনিফিকেন্ট ভ্যালু আছে, তখন কিন্তু এই আর 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 থাকে না। অর্থাৎ আমরা যদি পৃথিবী থেকে একটু হাইটে উঠে যাই, আমি ধরলাম এটা পৃথিবী, আমি পৃথিবী থেকে এইখানে দাঁড়ায় আছি, অর্থাৎ একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আছে, এখানে আমি দাঁড়ায় আছি। এখন এইখানে আমার একটা হাইট আছে, অর্থাৎ এইচ আছে। এখন আমি চাচ্ছি কি যে এইখানে যখন আমি পৃথিবীর পৃষ্ঠে যখন আমি ছিলাম, অর্থাৎ এইখানে যখন আমি ছিলাম, তখন পৃথিবী থেকে আমার রেডিয়াস ছিল কি আর। কিন্তু যখনই আমি এই পাহাড়ের উপরে উঠছি, তখন এখান থেকে আমার পৃথিবীর কেন্দ্র থেকে আমার রেডিয়াস হয়ে গেছে আর প্লাস এইচ, অর্থাৎ এই হাইটটা তখন হয়ে গেছে আর প্লাস এইচ, আর প্লাস এইচ। তো এখন এখানে যদি আমি আর প্লাস এইচ মানে এই ফর্মুলাতে এখন তো আর নাই, তাহলে এই ফর্মুলাটাকে আমি কি লিখতে পারবো, জি এম আর প্লাস এইচ হোল স্কয়ার, এটা লিখতে পারবো। অর্থাৎ আগে আমার পৃথিবী থেকে অর্থাৎ আমি এখানে জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যে এই হচ্ছে যে আমার পৃথিবী এবং এই হচ্ছে যে আমার বস্তু, অর্থাৎ পৃথিবী থেকে বস্তুর দূরত্ব কত আর। তাহলে আমার ফর্মুলা কি হচ্ছিল যে ফর্মুলা অনুযায়ী সেটা কি হতো যে এম এম জি বাই আর স্কয়ার। কিন্তু এখন যেহেতু এটা পৃথিবী আর এইখানে আমার বস্তুটা, তো তখন আমার ওদের মধ্যবর্তী দূরত্বটা কি হয়ে গেছে আর প্লাস এইচ, তাই জন্য আমার ফর্মুলাটা কি হয়ে গেছে এফ ইজ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন যদি আমি এম জি ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর প্লাস এইচ করি, হোল স্কয়ার করি, তাহলে এম এম ক্যান্সেল হয়ে যায় এবং জি এর এই যে ফর্মুলাটা চলে আসে। অর্থাৎ যদি আমি অ্যাকুরেটলি পৃথিবীর অনেক উচ্চতা থেকে বা পৃথিবী থেকে অনেক উচ্চতায় একটা রকেট থাকতে পারে, পৃথিবী থেকে আমরা পাহাড়ের উপরে উঠতে পারি বা অনেক উঁচু ভবনে উঠতে পারি যেখানে এইচ এর মানটা নেগলিজিবল না, সেখানে আমরা জি এর ভ্যালুটা এই ফর্মুলা দিয়ে বের করবো। তাছাড়া পৃথিবীর পৃষ্ঠের উপরে আমি জি এর ফর্মুলাটা এই যে নর্মাল জি এম বাই আর স্কয়ার এটা দিয়ে বের করতে পারি। আচ্ছা, এইখানে শুধু পৃথিবীর জন্যই না, এখানে যদি আমরা জিনিসটাকে এভাবে দেখি যে জি আর স্কয়ার জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, এবং আমি যদি এইখানে এই আর স্কয়ারটাকে বোথ সাইডে গুণ করে দেই, তাহলে আমার হবে জি আর স্কয়ার জি এম। আচ্ছা, এখন এখানে সব থেকে নোটিসেবল বিষয় হচ্ছে এর সর্বজনীন ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, এটা কখনোই চেঞ্জ হবে না। এটা হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভরও চেঞ্জ হবে না। অর্থাৎ এখন এই পাশটাকে আমি পুরোটাই কনস্ট্যান্ট লিখতে পারি, একটা এটাকে আমি লিখতে পারি পুরোটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ জি আর স্কয়ার এটা হবে একটা কনস্ট্যান্ট। এখন জি আর স্কয়ার বলতে এটা বোঝাচ্ছে যে আমি যদি রেডিয়াসটা কোনোভাবে বাড়াই, তাহলে আমার জি এর ভ্যালুটা কমে যাবে, বা জি এর ভ্যালুটা যদি আমি বাড়াই তাহলে আমার রেডিয়াসটা কমে যাবে, বা ওদের ভিতরে যে চেঞ্জের একটা কম্বিনেশন ওইটা এমন ভাবে হবে যেন টোটাল গুণফলটা আমার কি হয়, একটা কনস্ট্যান্ট হয়। অর্থাৎ এখানে যদি আমি পৃথিবী থেকে একটা হাইটে উঠি, তাহলে এখানে আমার জি এর ভ্যালুটা কি হয়ে যাবে, অটোমেটিক কমে যাবে, কিন্তু আমার এই রেডিয়াসটা কিন্তু আর প্লাস এইচ হয়ে যাবে। তো দুইটা গুণ করলে আলটিমেটলি আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। অর্থাৎ এটা শুধু পৃথিবীর জন্য সত্য না, আমি যদি মঙ্গল গ্রহের রেডিয়াস এখানে নেই আর মঙ্গল গ্রহের ভর এখানে নেই আর যদি আমি সর্বজনীন কনস্ট্যান্ট এখানে নিই, তাহলে আমি এখানে মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে পারবো, বা যে কোনো গ্রহের জন্য জিনিসটা আমি বের করতে পারবো। অর্থাৎ এখানে আমি যে কোনো গ্রহের জন্য ভর যেহেতু ফিক্স, তাই এখানে জি এম জিনিসটা যে কোনো গ্রহ বা উপগ্রহ সবার জন্য কি হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। সুতরাং এই জি এম আর এই পাশে আমি লিখতেছি কি জি আর স্কয়ার, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, এটা যেই গ্রহের জন্য আমি বের করতেছি। আমি যদি মার্চের জন্য বের করতে চাই তাহলে আমি এখানে জি এম লিখবো, আমি যদি নেপচুনের জন্য বের করতে চাই তাহলে আমি জি এন লিখবো। এইভাবে আমি
আর যদি আমি মঙ্গলের রেডিয়াস এখানে বসাই তাহলে আমি এই কনস্ট্যান্ট ভ্যালুটা পাবো। এভাবে আমি যে কোনো গ্রহের সাথে তার রেডিয়াসের সম্পর্কের সাথে এই কনস্ট্যান্ট আর ভরের সম্পর্ক বের করতে পারবো। এখন আমরা যদি পৃথিবী থেকে উচ্চতাতে উঠছে, মানে পৃথিবী থেকে আমরা একটা হাইটে উঠে অভিকর্ষ ত্বরণ বের করছি কি ফর্মুলা দিয়ে, যে G = Gm(r+h)² এই ফর্মুলা দিয়ে। এখন হোয়াট ইফ আমরা পৃথিবী থেকে h গভীরতায় চলে গেলাম, অর্থাৎ পৃথিবী খুঁড়ে আমি ভিতরের দিকে চলে গেলাম, তখন কি হবে, যে আমি এই হাইটে মানে এই হাইট গভীরে গেছি, আর এটা হচ্ছে আমার পৃথিবীর কেন্দ্র, এখানে এখন আমি আছি, এখান থেকে আমি চাচ্ছি অভিকর্ষ ত্বরণের মান বের করতে। অর্থাৎ আগে আমি এই হাইট উপরে উঠছিলাম, এখন আমি এই হাইট গভীরে গেছি, এখন আমি চাচ্ছি এখানে আমার অভিকর্ষ ত্বরণের মান বের করতে। এখন আমি যদি এই পৃথিবীর আমার ক্ষেত্রে এখানে একটা বৃত্ত আঁকাই, এখানে তো আমি আছি, তাহলে এটা যদি হয় পৃথিবীর কেন্দ্র, আমি যদি দুইটা চিত্রকে আলাদা করে লিখি, অর্থাৎ এখন এই যে ভিতরের গোলটা এটা, এখানে আমি আছি, আর এই যে এইচ হাইট, এই যে এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে এইচ, অর্থাৎ এইচ হাইটের এখানে একটা এখানে একটা ফাঁপা গোলক আছে। এখন আমার এটা হচ্ছে এই যে ভিতরের চিত্রটা, আর এই যে বাইরের যে যতটুকু গভীরতা আমি ঢুকছি সেই চিত্রটা হচ্ছে আমার এটা। এখন এইখানে যদি আমার কোনো একটা পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা, এখন এইখান থেকে আমার পৃথিবীর কেন্দ্রের প্রত্যেকটা দূরত্বই হচ্ছে এটা এইচ, আর এটা হচ্ছে যে আমার আর, এটা হচ্ছে যে আমার আর, তাহলে এইটুকু হবে হচ্ছে আমার r-h, তাহলে এই যে ভিতরে যে গোলক আঁকাইছি, এটার রেডিয়াস আমার কত হবে, এটা রেডিয়াস আমার হবে হচ্ছে r-h, কেননা এই পুরাটুকু ছিল আর, এখন আমি h মাইনাস করছি, তাহলে এইটুকু আমার হবে কত, r-h, আর এটা কি পুরাটাই আর, এইটুকু কি r-h। কিন্তু আমি যদি এই ভিতরের কথা চিন্তা করি, তাহলে আমার এই সেন্টার থেকে এখানে প্রত্যেকটা বিন্দুই আমার আর দূরত্বে আছে। এখন আমি যদি এখান থেকে একটা সরল রেখা টানি, তাহলে এরা আমাকে উপরের দিকে আকর্ষণ করবে আর রেডিয়াসে, এরা আমাকে নিচের দিকে আকর্ষণ করবে আর রেডিয়াসে, অর্থাৎ এখানে আমার নেট যে আকর্ষণ বল হবে সেটা হবে কত, 0। অর্থাৎ এই পুরো ফাঁপা যে অংশটুকু আছে, অর্থাৎ এই যে এই রিং মতো অংশটা আছে, এই রিং মতো অংশের সেন্টারে কোনো ইফেক্ট থাকবে না, কেননা এই সুষম বিন্দু থেকে আমি উপরের দিকে যে আকর্ষণ বল ফেস করব, নিচের দিকে আমি সেম আকর্ষণ বল ফেস করব, কারণ এই রেডিয়াসটা আমার সবসময়ের জন্য সমান এবং আমার ভর আর এর ভর এটা সুষমভাবে বিস্তৃত। এখন এখানে আমি যদি এইখানে মাঝখানে রেখা না টেনে উপরের দিকে টানতাম, তখনও কি আমার সেম হইতো? অর্থাৎ আমি চিন্তা করলাম যে আমি এখন এখানে আছি, তাহলে এখান থেকে তো আমার ভর অনেক বেশি, আর এখানে আমার ভর হচ্ছে এখানে আমার ভর অনেক কম, আর এখানে আমার ভর অনেক বেশি, তাহলে তো এইখানের দিকের ভরটা অনেক বেশি হচ্ছে, কিন্তু এই উপরের দিকের ভরটা আমার অনেক কম হচ্ছে। তাহলে আমি এইখান থেকে কিভাবে নেট ফোর্স যেটা সেটাকে নালিফাই করতে পারি? সেটার কারণ হচ্ছে আমরা যে শুধু ফর্মুলাতে পড়ছি যে ভরের সাথে সমানুপাতিক, তা তো না, আমাদের আরেকটা ফর্মুলা ছিল দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে আমার দূরত্বটা খুবই কম, এখানে আমার ভর অনেক বেশি হলো, আমার দূরত্বটা খুবই কম, ভর অনেক কম এবং দূরত্বও কম। এখানে আমার ভর যেহেতু অনেক বেশি, আমার দূরত্বও অনেক বেশি। সো পুরোপুরি যদি আমি একসাথে কম্বাইন করে বলতে চাই, তাহলে এইখানে আমার ভর যদিও অনেক বেশি, তাই এখানে বল বেশি হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে, তাই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতির কারণে আমার এখানে টোটাল যে ফোর্স এটা কমে যায়, তাই উপরের সাথে আমার জিনিসটা সমান হওয়ার কারণে এখানে আমি নেট বল 0 অনুভব করি। সুতরাং এই যে বাইরের এই পুরো আবরণ, হলুদ আবরণটা, এটা আমাকে কোনো ইম্প্যাক্ট ফেলে না, অর্থাৎ আমাকে ইম্প্যাক্ট ফেলে শুধুমাত্র এই ভিতরের গোলকটা, অর্থাৎ পৃথিবীর যতটুকু ডেপথ আমি চলে এসেছি, এই চলে আসার পরের এই অংশটা এখন আমার উপরে ইম্প্যাক্ট রাখে। সেই পৃথিবীর গোলকের রেডিয়াস কত, r-h। তাহলে এখন আমি এখান থেকে যদি জি এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমি এখানে বলতে পারি যে এখন এইখানে ভরটা কিন্তু আর পৃথিবীর ভরের m নাই, তার কারণ এই যে ডট 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 যে পোরশনটা আছে, এটা কিন্তু আমার এখান থেকে ক্যান্সেল হয়ে গেছে। অর্থাৎ
এটা আমার বাদ হয়ে গেছে, এখন এটা ভর কিন্তু আর এম না, তাহলে এটা ভর আমি ধরে নিলাম যে এম প্রাইম, এম প্রাইম। তাহলে এখানে আমি ফর্মুলা যদি লিখতে চাই যে জি ইজ ইকুয়াল টু জি এম প্রাইম, আর আমার রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে আর মাইনাস এইচ হোল স্কয়ার, আর মাইনাস এইচ হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা এই ফর্মুলাটাকে যদি একটু মডিফাই করতে চাই যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, মানে প্রথম ফর্মুলা, এটা তো আর প্লাস এইচ, এইচ হাইটার জন্য, বাট আমি যদি পৃথিবীর পৃষ্ঠে থাকি তাহলে এটা আমার ফর্মুলা। তো এখন আমি যদি এই এমটা, এটা কি, এটা হচ্ছে একটা ভর, তো আমরা কি জানি যে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এই ফর্মুলাটা আমরা জানি যে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখন এখানে যদি আমি এম বের করতে চাই তাহলে সেটা হবে কি রো ভি, রো ভি। আচ্ছা, এখন একটা গোলক যদি আমার কাছে থাকে, অর্থাৎ আমার কাছে যদি একটা গোলক থাকে, আমার কাছে যদি একটা গোলক থাকে, এই গোলকের আয়তন কি হবে আমার জন্য, এই গোলকের, এটা যদি হয় আমার রেডিয়াস আর, তাহলে এই গোলকের আয়তন আমার জন্য হবে 4/3, আমরা জানি পাই আর কিউ, এটা হবে আমার একটা গোলকের আয়তনের ক্ষেত্রফল। অর্থাৎ পৃথিবীকে যদি আমরা একটা গোলক চিন্তা করি এবং পৃথিবীর রেডিয়াস যদি আমরা ধরি আর, তাহলে পৃথিবীর আয়তন হবে 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। তাহলে এইটা হচ্ছে যে আমার আয়তন। আবার আমি একটু আগে কি বলছি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে আমি যদি এখানে এম চিন্তা করি বা পৃথিবীর ভর, পৃথিবীর ভর চিন্তা করি এম, তাহলে এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার রো ভি। ওকে, এখন পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সমান না, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে ঘনত্ব অনেক কম থাকে, কিন্তু পৃথিবীর ভিতরে বা কেন্দ্রের দিকে ঘনত্ব অনেক বেশি থাকে। সুতরাং পৃথিবীর ঘনত্ব কোথাওই সমান না। কিন্তু আমরা এখানে একটা ধরে নিতে পারি যে পৃথিবীর ঘনত্ব সুষমভাবে বিস্তৃত, এবং এই ম্যাথের ফর্মুলা ডেরিভেশনের জন্য আমরা ধরে নিতে পারি যে পৃথিবী একটা সুষম ঘনত্বের একটা গোলক। যদি তাই হয় তাহলে এইখানে আমি এম এর ভ্যালুতে লিখতে পারি যে জি, এম এর জায়গায় আমি কি বলতে পারি যে রো 4/3 পাই আর কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা আমি বলতে পারি। অর্থাৎ এখানে আমি আর কিউব আছে উপরে আর নিচে আছে আর স্কয়ার, তাহলে আমি আর স্কয়ার যদি ক্যান্সেল করে দেই তাহলে জি রো পাই 4/3 আর, এটা আমি বলতে পারি কি, এটা আমি বলতে পারি যে জি, জি এর ঘনত্বের সাথে একটা সূত্র আমি এখানে ডেরাইভ করলাম। ওকে, এখন আমরা আসি এইখানে। এইখানে যদি আমি এম প্রাইমের জায়গাতে, এই এম প্রাইমের জায়গাতে যদি আমি হচ্ছে রো ভি বসাই, রো ভি বসাই, তাহলে পৃথিবীর ঘনত্ব চেঞ্জ হবে না। তাহলে আমি এখানে জি, এই জায়গায় আমি হচ্ছে রো বসাইলাম, আর ভি এর জায়গায় আমি কি লিখবো 4/3 পাই আর মাইনাস এইচ কিউব, আর নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে আর মাইনাস এইচ হোল স্কয়ার, আর মাইনাস এইচ হোল স্কয়ার। আচ্ছা, এখন আমি হচ্ছে এই আর মাইনাস হোল স্কয়ারের সাথে কিউব যদি ক্যান্সেল করে দেই তাহলে এখানে আমার আসে 4/3 রো জি পাই আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ। এটা আমার কি, এটাকে আমি ধরলাম যে জি গভীরতায় বা জি প্রাইম লিখতে পারি আমি, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে আমি যদি এইচ গভীরতায় আসি তাহলে আমার অভিকর্ষ ত্বরণ কত হবে 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। এখন এটা হচ্ছে আমার এইচ গভীরতায় হাইট, আর এটা আমার কি পৃথিবীর পৃষ্ঠে হাইট। এই দুটাকে যদি আমি ডিভাইড করে দেই তাহলে হচ্ছে, অর্থাৎ জি বাই জি প্রাইম যদি আমি করি, বা জি প্রাইম বাই জি যদি আমি করি, জি প্রাইম বাই জি যদি আমি করি এখানে, তাহলে হচ্ছে 4/3 ক্যান্সেল, জি ক্যান্সেল, রো ক্যান্সেল, পাই ক্যান্সেল, আর 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 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর হবে। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে 1 মাইনাস, এখানে আমার 4/3 ক্যান্সেল হবে, জি ক্যান্সেল হবে, রো ক্যান্সেল হবে, তাহলে হবে কি আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, এটা হবে। অর্থাৎ আমি যদি এখানে জি প্রাইমের ভ্যালু বের করতে চাই তাহলে সেটা হবে হচ্ছে আমার জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, এটা হবে। অর্থাৎ আমি যদি ফর্মুলাগুলোকে একসাথে করে লিখি যে পৃথিবীর পৃষ্ঠে আমার জি এর ফর্মুলা হবে হচ্ছে, জি এর ফর্মুলা হবে হচ্ছে জি এম বাই আর স্কয়ার, পৃথিবী থেকে এইচ হাইটে আমার ফর্মুলা হবে হচ্ছে জি এম বাই
r প্লাস এইচ হোল স্কোয়ার। আর যদি আমি পৃথিবী থেকে ডেপথে চলে যাই, সেখানে আমার ফর্মুলা হবে হচ্ছে, আমি ডেপথ লিখি, এখানে আমার ফর্মুলা হবে হচ্ছে g ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। অর্থাৎ আমি যদি পৃথিবী থেকে এইচ হাইটে উঠি, তখন আমার এটা হবে অ্যাকুরেট আর বের করার সূত্র, জি বের করার সূত্র। এটা হচ্ছে যে আমি যদি হাইট গভীরে চলে যাই, তখন আমার জি বের করার সূত্র, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে জি বের করার সূত্র। এখন এই জি এর তারতম্যের কারণে, অর্থাৎ জি এর ভ্যালু এক এক জায়গায় এক এক রকম হওয়ার কারণে আমরা হচ্ছে আমাদের ওজন বা আমরা যে ওজন অনুভব করি, এই ওজনে এক ধরনের তারতম্য হয়। অর্থাৎ আমরা যদি দেখি যে ওজনের তারতম্যটা কিভাবে হয়, আমি যদি একটা লিফটের উপরে আমি ধরে নিলাম এখানে একটা লিফট আছে এবং এই লিফটের উপরে একটা ওজন মাপার মেশিন আছে, তার উপরে আমি দাঁড়ায় আছি। এখানে একটা মেশিন আছে, যে মেশিনটাকে আমার ওজনের রিডিংটা দেখাচ্ছে, আর আমি হচ্ছে লিফটে আছি, একটা লিফট এটা। এখন এই লিফটের যেখানে আমি দাঁড়াই না কেন, আমি নিচের দিকে একটা এমজি বল দিচ্ছি। অর্থাৎ পৃথিবীতে আমি এমজি বল প্রয়োগ করে এখানে দাঁড়ায় আছি, এবং আমি ধরে নেই যে এই লিফটটা উপরের দিকে উঠছে এ ত্বরণে, উপরের দিকে উঠছে এ ত্বরণে। এখন উপরের দিকে যদি কোনো একটা নেট ফোর্স না কাজ করে, অর্থাৎ নিচের দিকে যদি এমজি কাজ করে, তাহলে কখনোই উপরের দিকে এ ত্বরণে এই লিফটটা উপরের দিকে উঠতে পারে না। অর্থাৎ অবশ্যই উপরের দিকে একটা বল কাজ করছে। তাহলে আমি ধরে নিলাম যে আমি উপরের দিকে এক ধরনের এফ বল পাচ্ছি। এখন যেহেতু পুরো লিফটটা উপরের দিকে এ ত্বরণে উঠতেছে, তার মানে অবশ্যই এফটা কি হবে, এমজি এর থেকে বড় হবে। আর আমার ওজন কত? আমার ওজন হচ্ছে এম, আমার ওজন হচ্ছে এম। তাহলে আমি এ ত্বরণে উপরের দিকে উঠতেছি, তাহলে আমি এখানে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী লিখতে পারি যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু, আমি আমার ওজন কত, এম, আমি কি ত্বরণে উঠতেছি, উপরের দিকে এ ত্বরণে, তাহলে এম এ। এখন আমার উপরের দিকে ফোর্স কি পাচ্ছি, আমি এফ নেট লিখি এখানে, আমি এফ নেট। এখন উপরের দিকে আমি কি ফোর্স পাচ্ছি, এফ, তাহলে এফ, যেহেতু এফ বড় কারণ আমি উপরের দিকে উঠতেছি, আর নিচের দিকে আমার কি ফোর্স আছে, এমজি, তাহলে আমি এমজি কে এখান থেকে মাইনাস করে দিই, তাহলে আমি এখানে লিখতে পারি এম এ। এখন আমি এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি এমজি প্লাস এম এ, অর্থাৎ এম জি প্লাস এ। অর্থাৎ আমি এইখানে উপরের দিকে উঠতেছি এবং আমি কি বল ফেস করতেছি, এম ইন্টু জি প্লাস এ। এই বলটা আমি এখন অনুভব করছি, এই যে এই বলটা আমি এখন অনুভব করছি, এই বলটাই আমার ওজন হিসেবে কাজ করতে, অর্থাৎ আমি নিজেকে এখানে ভারী অনুভব করতেছি। অর্থাৎ আমি এখানে আমার এই পরিমাণ ওজন অনুভব করতেছি। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের প্রভাবের কারণে আমি এখানে একটা ওজনের তারতম্য অনুভব করতেছি। এই সেম জিনিসটাই যদি নিচের দিকে লিফটটা যদি নিচের দিকে নামতো, অর্থাৎ সেম ভাবে এখানে আমার একটা ওজন মাপার মেশিন আছে, আমি এখানে দাঁড়ায় আছি এবং এদিকে আমি একটা এমজি ওজন দিচ্ছি, আর আমার লিফটটাও কি হচ্ছে, নিচের দিকে এ ত্বরণ এবং উপরের দিকে আমি ফেস করতেছি এফ। এখন আমার যদি এফ উপরের আপওয়ার্ড ডাইরেকশনে আছে, এটা ডাউনওয়ার্ড, তো এখানে যদি আমি সামেশন অফ এফ নেট করি, সামেশন অফ এফ নেট করি, তাহলে আমার যেহেতু আমার পুরো লিফটটাই নিচের দিকে যাচ্ছে, তাহলে আমার নিচের বলটা অবশ্যই বড় হবে। তাহলে এখানে আমি লিখতে পারি যে এম জি মাইনাস এফ, এবং আমি নিচের দিকে নামতেছি, আমার ভর কত, এম, তার মানে আমি এখানে লিখতে পারি যে এম এ ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এফ, অর্থাৎ এফ এম জি মাইনাস এম এ, অর্থাৎ এম ইন্টু জি মাইনাস এ। অর্থাৎ এখন আমি যেই বলটা অনুভব করছি সেটা হচ্ছে এম জি মাইনাস এ। অর্থাৎ এখন আমি আমার ওজনের থেকে কম বল অনুভব বা কম ওজন অনুভব করছি। এখন এই লিফটটাই যদি আমি এখানে যে দড়িটা ছিল, এই দড়িটা যদি আমি কেটে দিই, অর্থাৎ এখান থেকে আমি দড়িটাকে কেটে দিলাম, যেহেতু লিফটটা এ ত্বরণে উপরের দিকে নামছিল, যখনই আমি এই লিফটের দড়িটা কেটে দিছি, তখন এটা একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু হয়ে গেছে। অর্থাৎ তার উপরে বাহ্যিক যেই বল ছিল সেগুলো নাই হয়ে এ ত্বরণে নামার না নেমে এখন সে
সাথে সাথে কি ত্বরণে নামা শুরু করবে? জি ত্বরণে, কারণ এটা এখন একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু হয়ে গেছে, অর্থাৎ জি ত্বরণে নামা শুরু করবে। যখন এটা জি ত্বরণে নামা শুরু করবে তখনই আমাদের ফর্মুলায়, এই ফর্মুলাতে এই যে এম এ এর জায়গায় এম জি চলে আসবে, অর্থাৎ এম জি চলে আসলে এখানে আমার এফ ইজ ইকুয়াল টু এম জি মাইনাস জি হবে, অর্থাৎ এখানে আমার শূন্য, অর্থাৎ আমি ওজনহীন অনুভব করব। যখনই লিফটের দড়ি কেটে যাবে এবং লিফটটা মুক্তভাবে পড়া শুরু করবে তখনই আমি ওজনহীন বা মুক্তভাবে পড়ন্ত বস্তু হিসেবে আমি এখানে ওজনহীন বা এখানে আমি মানে মহাকাশে যেরকম মানুষ অনুভব করে সেটা অনুভব করব। অর্থাৎ যখন লিফট উপরের দিকে যাচ্ছিল তখন আমি হচ্ছে নিজেকে ভারী অনুভব করছিলাম, যখন লিফট ডাউনওয়ার্ড ডাইরেকশনে এ ত্বরণে মুভ করছিল তখন আমি নিজেকে হালকা অনুভব করছিলাম, যখন লিফটের দড়ি কেটে দিয়েছিল তখন হচ্ছে আমি ওজনহীন অনুভব করছিলাম। আচ্ছা, এখন এখানে যদি আমি একটা রশি নিই, অর্থাৎ একটা রশির যে হুকের সাথে কোন একটা মানুষ যদি ভাবে ঝুলন্ত অবস্থায় থাকে এবং সেইখানে এই ঝুলন্ত অবস্থায় থাকার কারণে এখানে একটা আপওয়ার্ড টি বা টেনশন ফোর্স কাজ করবে এবং এই মানুষটা নিচের দিকে এমজি বল প্রয়োগ করবে, তখনও এই ক্যালকুলেশনের জন্য যে যে যখন সে ঝুলছে উপরের দিকে এবং তাকে যদি উপরের দিকে টেনে তোলা হয় তাহলে সে একরকম অনুভব করবে, তাকে যদি নিচে নামানো হয় তাহলে সে তার ওজন অন্যরকম ভাবে অনুভব করবে এবং এই দড়িটা কেটে দেওয়ার কারণে সে নিচের দিকে মুক্তভাবে পড়ন্ত অবস্থায় আরেক রকম ওজন অনুভব করবে এবং এই পুরো ক্যালকুলেশনটাই এই লিফটের ক্যালকুলেশনের মতো নিজে করা যাবে। এখন আমরা যদি একটা পুলি সিস্টেম দেখি, একটা পুলি সিস্টেম দেখি এবং এইখানে যদি আমি একটা হালকা বস্তু নেই M1 এবং আমি এখানে বলে দিচ্ছি যে M2 গ্রেটার দ্যান M1 এবং এই পুলির প্রত্যেকটা জায়গায় টেনশন সমান, অর্থাৎ এই রশি যেহেতু সেম তাই এখানে প্রত্যেকটা জায়গায় টেনশন সমান। আচ্ছা, টেনশন যদি এখানে সমান না হইতো তাহলে যদি এক জায়গায় টেনশন বেশি হইতো আর এক জায়গায় টেনশন কম হইতো তাহলে যেটা হইতো সেটা হচ্ছে কোনো জায়গায় যদি একটু কম বল অনুভব হতো তাহলে সে জায়গাটা কুচকে যেত, অথবা যদি বেশি বল অনুভব হতো তাহলে দড়িটা ছিঁড়ে যেত। যেহেতু টেনশনটা সমান তাই এখানে এই পুরো সিস্টেমটা কাজ করছে। অর্থাৎ এখানে আমার যদি M1টা অনেক হালকা ওজনের হয় এবং M2টা অনেক ভারী ওজনের হয় তাহলে এই M2টা নিচের দিকে এই ডাইরেকশনে যেতে থাকবে, যেহেতু রশির টিটা সব জায়গায় সমান তাই যেহেতু এই ডাইরেকশনে নিচের দিকে উঠতে থাকবে তখনই এই ডাইরেকশনে উপরের দিকে উঠতে থাকবে। এখন আমি যদি এই দুইটা জিনিসের ওজনের কথা চিন্তা করি যে এ তো বেশি ভারী বস্তু তাহলে মেবি এর ওজনটা হচ্ছে বেশি হবে, আর এ তো হচ্ছে কম ভারী বস্তু তাহলে এর ওজনটা কি হবে? কম হবে। কিন্তু না, এখানে এ বেশি ভারী বস্তু হওয়ার পরেও এবং এ কম ভারী বস্তু হওয়ার পরেও এদের ওজন দুইটা কি হবে? সমান। কেন? কারণ এ যেহেতু উপরের দিকে উঠতেছে, তাই আমরা জানি কি যে ওইখানে ও যে বলটা অনুভব করে সেটা হচ্ছে M প্লাস A প্লাস জি, M ইন্টু A প্লাস জি, অর্থাৎ ও ভারী অনুভব করে এবং যেটা আমরা অনুভব করি ওইটাই আলটিমেটলি আমাদের ওজন। অর্থাৎ এ যে বলটা অনুভব করবে সেটা হচ্ছে A প্লাস জি, অর্থাৎ একটু ভারী অনুভব করবে, যদিও এটা হালকা বস্তু আর এটা ভারী অনুভব করবে। আর যেহেতু এটা এটা এ এক্সিলারেশনের নিচের দিকে নামতেছে তাই এ এখানে যে বলটা ফেস করবে সেটা হচ্ছে M ইন্টু জি মাইনাস এ, যদিও এটা একটা ভারী বস্তু তবু এটা একটু হালকা অনুভব করবে। অর্থাৎ এই ভারী বস্তুটা নিজেকে হালকা অনুভব করবে এবং এই হালকা বস্তুটা নিজেকে ভারী অনুভব করবে এবং এই কারণে এই দুইটা বস্তুর ওজন সমান হবে, অর্থাৎ এরা সমান ওজন অনুভব করবে। আচ্ছা, এখন আমরা যদি পৃথিবী থেকে
এইখানে আমাদের অভিকর্ষ ত্বরণ বের করতে চাই, অর্থাৎ পৃথিবী থেকে আমি একটা ল্যামডা কোণে যদি অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা বের করতে চাই, তখন আমাদের আসলে অভিকর্ষ ত্বরণের ভ্যালু কি হবে? আমরা কি জানি যে বিষুব রেখা যেটা থাকে সেখানে আমার ল্যামডার ভ্যালুটা হয় 0, অর্থাৎ এখানে আমাদের ল্যামডার ভ্যালুটা হবে কত? 0 ডিগ্রি। এবং এখান থেকেই মেইন অক্ষ থেকে আমি যদি ল্যামডা কোণে এখানে আমার অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা বের করতে চাই, অর্থাৎ জি বের করতে চাই, তাহলে আমার অভিকর্ষ ত্বরণের এটা কি হবে? এখন এইখানে আমরা জানি যে কোনো একটা জিনিস যখন হচ্ছে সার্কুলার পথে ঘুরতে থাকে তখন তার একটা কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করে, এবং কেন্দ্রমুখী বলের ফর্মুলা আমরা কি জানি যে mv²/r। এটা আমরা জানি যে এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের ফর্মুলা। এখন যেহেতু এখানে mv²/r কাজ করতেছে, কিন্তু যেহেতু আমরা এখানে পৃথিবীর সাপেক্ষে বের করতেছি, অর্থাৎ আমাদের এই পাশে আর এই পাশে আমরা যদি এই উপাংশটা নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে আমার যেটা হবে যে এটা কোন উপাংশ, যদি এটা ল্যামডা হয় তাহলে এটাও ল্যামডা হবে। তাহলে বলের যদি আমি এই দিকের উপাংশটা বের করতে চাই, অর্থাৎ এই দিকের উপাংশটা বের করতে চাই যেটার কারণে ও এই দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে আমরা এখানে কি নিতে পারি যে বল তার মানে কি f cos θ আমরা নিতে পারি, এখানে f cos θ নিতে পারি। তাহলে এখানে থিটা কি? থিটা হচ্ছে ল্যামডা ডিগ্রি, আর cos θ আর f কি? f হচ্ছে mv²r, অর্থাৎ এখানে আমাদের কাজ করবে mv²/r cos ল্যামডা কাজ করবে। এখন এটা হচ্ছে যে আমার বল। এখন আমার এইখানে যে কেন্দ্রের দিকে যে কেন্দ্রমুখী বলটা যোগানকে দিচ্ছে, মানে এই বলটাও পাচ্ছে কিভাবে? কেননা পৃথিবী কেন্দ্রের দিকে তাকে অবশ্যই আকর্ষণ করছে, অর্থাৎ পৃথিবী তাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে বলেই সে এই বলটা যোগান দিচ্ছে। অর্থাৎ পৃথিবী এখানে তাকে কি বলে আকর্ষণ দিচ্ছে? F = G(m)m/r², এটা তাকে আকর্ষণ দিচ্ছে। আচ্ছা, এখন এই দূরত্বটা কি ছিল? r। আচ্ছা, এখন আমরা তো এটা নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে যে আমরা এখানে mv²/r নিছিলাম হচ্ছে এই দূরত্বটার জন্য, তাহলে এখানে আমরা ক্যাপিটাল R ইউজ করতে পারবো না, এখানে আমাদের ইউজ করতে হবে স্মল r। ওকে, তাহলে এখন mv²/r এই জিনিসটা আমার এটার সমান হবে, অর্থাৎ আমি এখন লিখতে পারি যে Gmm/r² mv²/r cos ল্যামডা। এখন এইটা হচ্ছে যে আমার r, একটু অন্য কালার দিয়ে দেখাই, এইটা হচ্ছে যে আমার r আর এইটা হচ্ছে যে আমার স্মল r। এখন স্মল r এর সাথে যদি আমি এই ক্যাপিটাল R এর একটা সম্পর্ক বের করতে চাই, তাহলে এটা হচ্ছে যে আমার ভূমি আর এটা হচ্ছে আমার অতিভুজ, অর্থাৎ cos ল্যামডা হবে r/r। অর্থাৎ আমি যদি এখানে স্মল r বের করতে চাই, তাহলে হবে হচ্ছে স্মল r cos ল্যামডা হবে ক্যাপিটাল R, এটা হবে। অর্থাৎ আমি এইখানে ক্যাপিটাল R এর জায়গায় লিখতে পারি r cos ল্যামডা, এবং এখানে আমার r আছে। আচ্ছা, এখন আমি এই যে v হচ্ছে কি আমার এই এটার যে ভেলোসিটি যেটা ছিল সেটা, অর্থাৎ রৈখিক ভেলোসিটি। এখন আমরা কি জানি যে v = ωr। এখন আমি এখানে সেম ফর্মুলাটা লিখতে পারি যে Gmm/r² mω²r² cos ল্যামডা। আমি এখানে ক্যান্সেল করে দিতে পারি, আমি ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এখানে আমার আসবে হচ্ছে Gm/r² ω²r², হবে না, একটা আর নিচে ক্যান্সেল হবে, তাহলে এখানে শুধু একটা আর থাকবে, r cos ল্যামডা। এখন আমরা আগে থেকে কি ফর্মুলা জানতাম? Gm/r² হচ্ছে g, অর্থাৎ এখানে আমি লিখতে পারি যে G =
ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। এখন এই আরটা ছিল হচ্ছে স্মল আর, কিন্তু আমরা তো পৃথিবীর বাসার দুনিয়ায় কাজ করতেছি, তাই আমরা এখানে ওই আগের আর যে ফর্মুলা ওটা লিখে দিতে আমার এখানে আসবে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এরকম একটা ফর্মুলা আসবে। অর্থাৎ পৃথিবী থেকে আমি যদি ডিফারেন্ট ল্যামডাতে যাই তাহলে এই বিষুবীয় সেম এই বিষুবীয়ের জন্য কি হবে, জাস্ট ল্যামডা এর ভ্যালুটা আমার কি হয়ে যাবে 0 ডিগ্রি হবে, অর্থাৎ cos ল্যামডা হবে কত, cos ল্যামডা হবে 1, তখন এই cos ল্যামডা এর কোনো উপাংশ থাকবে না। অর্থাৎ এই অক্ষের জন্য আমার কোনো চেঞ্জ নেই, কিন্তু আমি যখন এখানে কোনো একটা অ্যাঙ্গেল করে যাব তখন আমার প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে আমার হচ্ছে জি বের করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা স্যাটেলাইটের কথা চিন্তা করি, যে আমার এটা পৃথিবীর পৃষ্ঠ, এখান থেকে আমি যদি কোন একটা মানে যে গুলি ছড়ে যেটা এভাবে সোজা, তো আমি যদি এখান থেকে কোনো একটা গুলি ছুড়ি তাহলে গুলিটা আমার এভাবে পড়বে এখানে, তারপর আমি যদি আরেকটু জোরে ছুড়ি তাহলে হচ্ছে এখানে পড়বে, তারপর আমি যদি আরেকটু জোরে ছুড়ি তাহলে হচ্ছে এখানে এভাবে পড়বে। কিন্তু পৃথিবীটা যদি এমন হয় যে আমাদের পৃথিবীটা তো এরকম স্ট্রেট না, তাই না, পৃথিবীটা এরকম কার্ভ হচ্ছে, তো যদি এমন হয় যে আমার প্রত্যেকবার যখনই পড়তে যাচ্ছে তখন পৃথিবী কার্ভ হয়ে যাচ্ছে, আবারও পড়তে যাচ্ছে তখন পৃথিবী কার্ভ হয়ে যাচ্ছে, অর্থাৎ গুলিটা যখন পড়তে যাবে পৃথিবীতে, অর্থাৎ এখানে যখন আসবে তখন এই পৃথিবীটা কার্ভ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকবারের জন্য যদি এরকম হয় যে যে পড়ার সময় যে পৃথিবীটা আবার কার্ভ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক সময় যদি এই এইচ হাইট এটা মেনটেন করতে পারে, অর্থাৎ ও পৃথিবী থেকে পড়তে যাচ্ছে কিন্তু পৃথিবী ইনস্ট্যান্ট কার্ভ হয়ে যাচ্ছে, আবারও পৃথিবী থেকে পড়তে যাচ্ছে কিন্তু পৃথিবী তখনই কার্ভ হয়ে যাচ্ছে, তখনই এই জিনিসটা পৃথিবীতে পড়তে পারে না, বাট পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে এভাবে একটা নির্দিষ্ট হাইট মেনটেন করে, অর্থাৎ এইচ হাইট মেনটেন করে। এরকম জিনিসকে আমরা বলতে পারি কি স্যাটেলাইট। অর্থাৎ চাঁদ পৃথিবীকে একটা নির্দিষ্ট উচ্চতা দিয়ে পৃথিবীর উপরে পড়ছে না, বাট পৃথিবীকে একটা নির্দিষ্ট হাইট থেকে কি করতেছে, প্রদক্ষিণ করতেছে। এই জিনিসটাকে আমরা বলি কি, এই জিনিসটাকে আমরা বলি উপগ্রহ। এবং চাঁদই হচ্ছে আমাদের একমাত্র ন্যাচারাল উপগ্রহ, বাকি আমরা যে স্যাটেলাইট গুলো পাঠাই ওগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ। স্যাটেলাইট পাঠানোর আমাদের ওয়েটা কি থাকে, যে আমরা এমন ভাবে পাঠাবো যেন পৃথিবীর সাথে ওই ওর প্রত্যেকবার পড়ার যে ডিস্টেন্স আর পৃথিবীর যে কার্ভেচার তারা সিঙ্ক করে, অর্থাৎ ও যখনই এদিকে পড়তে যাবে তখনই পৃথিবীটা কার্ভ হয়ে যাবে, পড়তে যাবে পৃথিবীটা কার্ভ হয়ে যাবে, এবং সে একটা নির্দিষ্ট হাইট বা উচ্চতা মেনটেন করে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। তাহলে এটাকে আমরা বলতেছি কি একটা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। কোন দুইটা বস্তুর মধ্যে যদি আকর্ষণ বল কাজ করে, আমি যদি এটার ভর ধরি m1, এটার m2, তাহলে এখানে আমার নিউটনের সূত্র অনুযায়ী কি হবে, g m1 m2 বাই r স্কয়ার। এখন আমি যদি কোনো একটা বস্তুকে একক ভরের বস্তু চিন্তা করি, অর্থাৎ এখানে যদি আমার একটা 1 কেজি ভরের বস্তু থাকে এবং এখানে যদি অন্য একটা বস্তু থাকে m, তাহলে এই বস্তু আর এই বস্তুর মধ্যে যে আকর্ষণ বল হবে ওইটা হবে হচ্ছে gm বাই r স্কয়ার। আর যদি আমি এখানে একটা m ভরের বস্তু চিন্তা করি,
এবং এই এম ভরের বস্তুর একটা যে ক্ষেত্র আছে, অর্থাৎ যে কোনো দুইটা বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল আছে সেই দূরত্বটার যে বর্গের ব্যস্তানুপাতিক, এই জিনিসটা বলতে অ্যাকচুয়ালি এটা বোঝায় যে যখন দূরত্বটা অনেক বেশি বাড়তে থাকে তখন ওই বস্তুটার মধ্যে আকর্ষণ বল এক্সিস্ট করে, কিন্তু যেহেতু দূরত্বটা বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে যায় এবং তার বর্গের ব্যস্তানুপাতিক হয়, তাই এক সময় এত নেগলিজিবল হয় যে ওদের ভিতরে আসলে আকর্ষণ বল থাকে কিন্তু সেটা আসলে বোঝা যায় না। অর্থাৎ এর থেকে অনেক দূরের একটা বস্তু কে এ যে বলে আকর্ষণ করে ওই বলটা হচ্ছে অনেক নগণ্য। অর্থাৎ আমি ধরে নিই যে এত বেশি, যে ধরে নেওয়া যাক যে বস্তুটা এই ওর থেকে অসীম দূরত্বে আছে, অর্থাৎ যে দূরত্ব থেকে কোন একটা বস্তুর উপরে আকর্ষণ বলটা একদম নগণ্য হয়ে যায়, যেটাকে আর কনসিডারই করা হয় না, ওই দূরত্বটা আগে আমরা ধরতেছি কি ওটা অসীম দূরত্ব থেকে আসতেছে। এই অসীম দূরত্ব মানে এটা না যে আসলে অসীম দূরত্ব থেকে আসতেছে, এটা হতে পারে 10,000 কিলোমিটার বা এত দূরত্ব যেটাকে স্কয়ার করলে আমাদের আকর্ষণ বলটা থাকেই না, সেরকম জায়গা থেকে কোন একটা বস্তু যদি আমরা চিন্তা করি তাহলে সেটাকে আমরা বলতে পারি অসীম দূরত্ব থেকে। এখন এই অসীম দূরত্ব থাকা কোন একটা বস্তু যদি হয় এম ভরের, আর এখানে একটা বস্তু যদি আগে থেকে রাখি, এটা কিন্তু পৃথিবীর জন্য না, জাস্ট এই বস্তুটাকে আমরা প্যারেন্ট বস্তু বোঝানোর জন্য এখানে আমরা ক্যাপিটাল এম ইউজ করতেছি। অর্থাৎ এটা কিন্তু পৃথিবী না, এই বস্তুটাকে আমরা হাইলাইট করতেছি দেখে আমরা এটাকে ক্যাপিটাল এম ইউজ করতেছি। অর্থাৎ এইখান থেকে যদি কোনো একটা বস্তু অসীম দূরত্ব থেকে এই বস্তুর কাছাকাছি আমি আনতে থাকি, তাহলে এই বস্তুর যে ক্ষেত্রে এক ধরনের আগে থেকে, মানে আমি এই বস্তুটাকে আকর্ষণ করার জন্য আমার ফর্মুলা কি ছিল, যে এফ এটা ছিল আমার এই বস্তুটার জন্য ফর্মুলা, যে এই বলে ওকে আকর্ষণ করবে। এখন আমি যদি চাই যে এই যে স্মল এম যে বস্তুটা আছে এই বস্তুটা হচ্ছে 1 কেজি ভরের বা ইউনিট ভরের, এটা যদি আমি বলে দেই যে এই যে বস্তুটা অসীমে অবস্থান করতেছে ওই বস্তুটার ওজন হচ্ছে 1 কেজি, ওই বস্তুটার ওজন হচ্ছে 1 কেজি। অর্থাৎ এই বস্তুটাকে আমি যদি এই বস্তুর কাছাকাছি আনতে চাই, তাহলে যে যখন থেকে এই অসীম রেখা পার করবে তখনই ওই বস্তুটাকে এই এফ বলে ওর দিকে আকর্ষণ করবে। এখন এই যে আমার এই ফর্মুলাটা, এখানে আমার এম এর ভ্যালুটা কি হয়ে যাবে, 1 কেজি হয়ে যাবে। অর্থাৎ এখন এখানে আমার ফর্মুলাটা হয়ে যাবে gm/r²। এখানে আবারও বলতেছি এটা কিন্তু পৃথিবী না, এটা জাস্ট এই বস্তুটার জন্য। এখন আমি যদি এই বস্তুটাকে এখানে আনি, তাহলে জোর করে আনি, তাহলে আমার এই পরিমাণ, এই যে এখানে আমার এফ বল, এই বলটা আমার লাগবে, এবং আমি ধরে নিচ্ছি যে এখানে আমি আর রেডিয়াসে আনতেছি। ওকে, তো এখন এখানে আমি যদি কতটুকু কাজ হয়েছে এটা বের করতে চাই, অর্থাৎ W যদি আমি F.S এই ফর্মুলাতে আমি যদি কতটুকু কাজ হয়েছে এটা বের করতে চাই, তাহলে এখানে আমার F কত, F হচ্ছে gm/r², অর্থাৎ gm/r², বা আমি এখানে ক্যাপিটাল, আচ্ছা ওয়েট, আমি এখানে ক্যাপিটাল আর দিয়ে এটা পৃথিবীর রেডিয়াস বুঝাই, তাই জন্য আমি স্মল আর দিলাম, অথবা আমরা ডিও দিতে পারি, আমি r² এখানে দিলাম, আর ক্যাপিটাল আর বলতে পৃথিবীর রেডিয়াসটা হাইলাইট করা হয়। ওকে, তাহলে r² দিলাম আমি এখানে gm/r², এবং আমি তাকে ধরলাম যে আমি r হাইট, এই যে আমি তো এখানে আনতে চাচ্ছি ওই বস্তুটাকে, তাই না, r দূরত্বে আনতে চাচ্ছি, তাহলে আমার এখানে আমি r লিখলাম, তাহলে এখানে আমার একটা আর একটা ক্যান্সেল হয়ে যায়, এখানে আমার ফর্মুলা হচ্ছে gm/r, এটা gm/r। ওকে, আচ্ছা এটা কি হলো, এটা হলো কি আমার কোন একটা প্যারেন্ট বস্তু যদি থাকে, এম ভরের একটা বস্তু, প্যারেন্ট বস্তু যদি থাকে, সেই বস্তুর কাছে আমি যদি অসীম থেকে, অসীম বলতে ওই দূরত্বটা বোঝাচ্ছি যে দূরত্ব থেকে এর কোনো আকর্ষণ বল কাজ করে না, অর্থাৎ খুবই নগণ্য, ওই অসীম ভরের কোন অসীম দূরত্বের কোন একটা জায়গা থেকে আমি যদি 1 কেজি বা ইউনিট ভর, একক ভরের বস্তুকে এই বস্তুর কাছাকাছি আনতে চাই, তাহলে আমার যে কাজ করতে হবে ওইটাকে আমি বলতেছি কি, মহাকর্ষীয় বিভব। এটাকে আমি কি বলতেছি, মহাকর্ষীয় বিভব। আচ্ছা, মহাকর্ষীয় বিভব অর্থাৎ এই যে 1 কেজি বস্তুটাকে আমি যতটুকু কাজ করছি আমি এই বস্তুটার ক্ষেত্রে আনতে, ওই কাজটাকে আমি বলতেছি কি মহাকর্ষীয় বিভব, অর্থাৎ এটা একটা কাজ। তাহলে এটার আমার ফর্মুলা কি ছিল, যে W = F.S, এখানে আমার F কি ছিল, যে gm/r²,
এবং এস কি ছিল, আমি আর, তাহলে হচ্ছে এখান থেকে আমার ফর্মুলা হবে জি এম বাই আর, যেখানে এই এম হচ্ছে প্যারেন্ট বস্তুর ভর, তাহলে এটাকে আমরা বলতেছি কি মহাকর্ষীয় বিভব। এখন মহাকর্ষীয় প্রাবল্য, অর্থাৎ আমি যখন ওই বস্তুটাকে এখানে আনবো, অর্থাৎ ওই ইউনিট কেজি বস্তুটাকে যখন এখানে আনবো, ওই বস্তুটা আর আগের প্যারেন্ট বস্তুটার মধ্যে যেই বলটা কাজ করবে ওইটাকে আমরা বলতেছি কি মহাকর্ষীয় প্রাবল্য। অর্থাৎ এখন আমার এই বস্তুটার ভিতরে ভর কত, ভর হচ্ছে জি এম ইন্টু 1 কেজি বাই আর স্কোয়ার, এটাই হবে আমার মহাকর্ষীয় প্রাবল্য ই। তাহলে এটাকে আমি বলতে পারি কি জি এম বাই আর। এই এমটা কি, এটা হচ্ছে এই প্যারেন্ট বস্তুর ভর। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল যেই পার্টটা আছে ওই পার্টটা কভার করবো।